হ্যালো বন্ধুরা, আমি সুমন আর তোমরা দেখছো দারিস কোচিং। বন্ধুরা, তোমরা হয়তো সকলেই জানো যে ডাব্লিউবি কনস্টেবল 2021 এর প্রিলিমিনারি কিন্তু আর এক মাসও সময় নেই। তো এই এক মাসের মধ্যে তোমাদেরকে সমস্ত অঙ্কের চ্যাপ্টার যেগুলো তোমরা আগে করেছো সেগুলোকে রিভাইজ দেওয়া তোমাদের কাছে অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, সেই জন্য আমি প্রত্যেকটি চ্যাপ্টার থেকে বেছে বেছে কিছু অঙ্ক নিয়ে প্রত্যেকটি করে প্র্যাকটিস সেট তোমাদের জন্য তৈরি করেছি এবং আমরা যে 30 দিন বাকি আছে সেই 30 দিনের মধ্যে আমরা প্রায় 30টি অঙ্কের প্র্যাকটিস সেট কিন্তু কভার করে ফেলবো। ওকে বন্ধুরা, তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং অঙ্কগুলো তোমরা নিজেরা সলভ করো। যদি না করতে পারো তোর জন্য ভিডিও অবশ্যই দেখে নাও। ওকে বন্ধুরা, তো চলো আমরা ভিডিও শুরু করি। দেখো বন্ধুরা, একের দাগের অঙ্কটা কি বলেছে? 50 জন ছাত্রের ওজনের গড় 45 কেজি। যদি একজন ছাত্র চলে যায় তখন ওজনের গড় 100 গ্রাম করে কমে যায়। তাহলে যে ছাত্রটি চলে গেছে তার ওজন কত কেজি ছিল? তাহলে তোমার প্রথমে কি বলেছে যে 50 জন ছাত্র ছিল, তাহলে এই 50 জন ছাত্রের ওজনের গড় কত বলে দিয়েছে? 45 কেজি। একজন চলে গেছে, তার মানে এখন কতজন আছে? 49 জন আছে। এই একজন যে চলে গেছে এর ফলে কি প্রভাব পড়েছে না 100 গ্রাম করে ওজন কমে গেছে, মানে গড়ে 100 গ্রাম করে কমে গেছে। তাহলে 49 জনের তো কমেছে, এই 100 গ্রাম করে, এটা কতজনের কমেছে? 49 জনের। তাহলে 49 জনের যদি 100 গ্রাম করে কমে যায় তার মানে 4 9 2 0 গ্রাম কমে গেছে। বুঝতে পারলে? মানে 100 গ্রাম যেটা কমেছে, এখন যতজন আছে ততজনের কমেছে। তাহলে এখন একজন 50 জন ছিল, একজন চলে গেছে, তার মানে 49 জন। তাহলে 49 জনের 100 করে কমে গেছে, মানে 4 9 2 0 গ্রাম কমে গেছে। তার মানে আমরা যদি এটা কেজিতে লিখি তার মানে 4.9 কেজি কি হয়ে গেছে? কমে গেছে। তার মানে যে ছেলেটা তোমার ছিল সে কি ছিল? একটু মোটা মোটা ছিল, মানে মোটা ছিল, তাই জন্য তাদের ওজনের গড়টা কি হয়েছে? কমে গেছে সে চলে যাওয়ার ফলে। তাহলে এই 4.9টা আমরা 45 কেজির সঙ্গে জুড়ে দেবো। সরি বন্ধুরা, 4.9, তার মানে কত আসবে? 45 প্লাস 4 তার মানে 49.9 কেজি। ঠিক আছে, তাহলে ভালো করে বোঝো, এখানে 4.9 কেজি কি হয়ে গেছে? কমে গেছে। যে ছেলেটা চলে গেছে তার ওজন নিশ্চয়ই বেশি ছিল গড়ের থেকে ওজন বেশি ছিল বললে সে চলে যাওয়াতে তবেই তো কমে গেছে ওজনের গড়টা। ঠিক আছে, তাই জন্য আমরা এখানে যোগ চিহ্ন করলাম। তাহলে 45 প্লাস 4.9 মানে কত হবে? 49.9 কেজি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে বন্ধুরা, ঠিক আছে, চলো নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই। হ্যাঁ বন্ধুরা, কি বলেছে 2 এর দাগের অঙ্কটা? একটি রডের 1/10 অংশ লাল, 1/20 অংশ কমলা, 1/30 অংশ হলুদ, 1/40 অংশ সবুজ, 1/50 অংশ নীল, 1/60 অংশ কালো এবং বাকিটা বেগুনি। যদি বেগুনি অংশের দৈর্ঘ্য 12.08 হয় তবে পুরো রডের দৈর্ঘ্য কত? তাহলে বন্ধুরা, আমরা যদি বেগুনিটা বাদ দিয়ে বাকি রডটা যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো? বেগুনি বাদ দিয়ে বাকি রডটা, তার মানে কি? তাহলে আমরা যদি লাল, কমলা, হলুদ এইগুলো যোগ করি তাহলে কত পাবো? তার মানে আমি কি বলতে চাইছি, 1/10 প্লাস 1/20 প্লাস 1/30 প্লাস 1/40 প্লাস 1/50 প্লাস 1/60 এইগুলো আমরা যোগ করে নেব। তাহলে এদের সবার লসাগু কত করি যদি আমরা, কত আসবে? 600। ঠিক আছে, তাহলে 10 দিয়ে করলে এখানে আসবে 60, 30, তারপরে 30 দিয়ে 600কে করা মানে 3 20, 40 দিয়ে করলে 4 15, 50 দিয়ে করলে 5 12, 60 দিয়ে করলে 10। তাহলে আমরা যদি যোগ করি তোমার আসবে 60 30 90, 90 110 120 130 137। ঠিক আছে, তাহলে তোমার 137 147, তাহলে 147/600। তাহলে এইটাই এলো তোমার লাল, কমলা, হলুদ, সবুজ এইখান পর্যন্ত। এবার একটা জিনিস দেখো, তোমার এখানে অঙ্কে দেওয়া আছে যে বেগুনি রডটা দৈর্ঘ্য 12.08, তাহলে পুরো রডটা কত? পুরো রডটা হলো 1 অংশ। পুরো রড তো 1 অংশ, পুরো রড সমান আমরা যদি 1 অংশ ধরে নেব, তাহলে 1 অংশ হলে বেগুনিটা কত হবে? তাহলে বেগুনি হবে 1 - 147/600। ঠিক আছে, তাহলে 1 - 147/600 করব আমরা কিভাবে করব? তার মানে 600 থেকে 147 যদি আমরা বিয়োগ করে দিই তাহলেই আমরা পেয়ে যাব 1 - 147/600। তার মানে যদি আমরা বিয়োগ করি কত আসবে? 3 2 তে 10, 7 1, তারপর 5 5 2 তে 10, 7 1, এবার 2 2 হচ্ছে তোমার 453/600 আমরা পেয়ে গেলাম বেগুনি রডটার যে অংশটা সেটা। তাহলে কোশ্চেনে তোমায় বলা আছে যে বেগুনি অংশের দৈর্ঘ্য 12.08, তাহলে বেগুনি অংশের দৈর্ঘ্য 12.08, তার মানে 453 সমানই বলছে 12.08।
ঠিক আছে, তোমায় পুরো রডটা চেয়ে তার মানে 600 সমান কত তোমায় বার করতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে যদি আমরা কাটাকাটি করে তাহলে 12.08, তাহলে 453কে যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে কত আসবে 151, আর যদি আমরা 600কে কাটি তার মানে আসবে 200। এবার একটা দেখো 151কে যদি আমরা 1208 দিয়ে কাটি তার মানে তোমার আসবে হচ্ছে 0.08, তাহলে একের কত গুণ 0.08 না 0.08 গুণ, তার মানে 200কে যদি আমরা তাহলে 200 ইন্টু 0.08 করে দিই তার মানে কত আসবে 8 দুগুণে 16, আর এখানে দশমিকের জন্য যে দুঘর থাকবে তার মানে এখানে এসে যাবে প্লেন, তার মানে 202 8 দুগুণে 16, তাহলে 16 মিটার হয়ে যাবে এই অঙ্কটার রাইট অ্যান্সার। ওকে বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো। যদি এখানে কাটাকাটিটা অসুবিধা হয় তোমরা এইভাবেও করে নিতে পারো যে 12.08 বাই 453 ইন্টু 600, এখানে দশমিক তুলেও তোমরা কাটাকাটি করতে পারো। ওকে, তাহলে অঙ্কটার রাইট অ্যান্সার কত 16 মিটার। চলো নেক্সট অঙ্ক আমরা দেখে নিই। দেখো বন্ধুরা 3 দাগের অঙ্কটি কি বলেছে, কালী ও পটকা দুজনেই কম্পিউটারে টাইপ করছে। কালী 6 ঘন্টায় 32টা পাতা টাইপ করে। ভালো করে বন্ধুরা, কালী 6 ঘন্টায় 32টা পাতা টাইপ করে, সেখানে পটকা 5 ঘন্টায় 40টা পাতা টাইপ করে। দুজনে মিলে কতক্ষণে 110টা পাতা টাইপ করবে। ওকে বন্ধুরা, তাহলে কালীর ক্ষেত্রে দেখো কি বলেছে, বলছে কালী 6 ঘন্টায় 32টা পাতা টাইপ করে, তার মানে একটা টাইপ করতে সময় কত লাগবে 32/6, মানে পেজ পার ঘন্টা। ঠিক আছে, তার মানে একটা পাতা টাইপ করতে সময় লাগবে 32/6 পেজ পার ঘন্টা, বা আমি যদি এমনি বলি যেমন একটা আসবে। ঠিক আছে, তাহলে পটকার সেটা কত সময় লাগবে, তাহলে পটকা কি বলেছে যে 40টা পাতা করে কতক্ষণে না 5 ঘন্টায়, তার মানে 40 বাই যদি আমি 5 করি তার মানে 8টা পেজ পার ঘন্টা, তার মানে 1 ঘন্টায় এই 8টা পেজ করবে, আর 1 ঘন্টায় কালি সেটা কটা পেজ করবে না 32/6। ঠিক আছে, তাহলে এবার দুজনে মিলে যদি আমরা যোগ করে দিই, তাহলে দুজনের যদি আমরা একসঙ্গে যোগ করি তার মানে কত আসবে 32/6 প্লাস 8, তার মানে কত আসবে তোমার এখান থেকে যদি 6 আসতে 48 প্লাস 32, আচ্ছা এটা যদি কাটাকাটি করো তোমার কত আসবে 16/3, যোগ করার সুবিধা হবে। 3 আসতে 24 আর 16 কত হয় 24 আর 6 30 40, তাহলে 40/3টি পেজ পার ঘন্টা। ঠিক আছে, পেজ পার ঘন্টা। এবার দেখো তোমায় বলেছে কতগুলো পেজ করতে হবে, তাকে 110টা পেজ করতে হবে, কতক্ষণ সে সময় নেবে। তাহলে 110টা সে যদি পেজ করে তাহলে 110টা পেজ 110/40/3। ভালো করে বন্ধুরা বোঝো, এটা দুজনে মিলে 1 ঘন্টায় কতগুলো পেজ করবে 40/3, দুজনে একসঙ্গে। ঠিক আছে, একসঙ্গে করে না 40/3, অর্থাৎ দুজনে একসঙ্গে 1 ঘন্টায় 40/3, তাহলে একসঙ্গে যদি 110টা করে তাহলে কত আসবে 110/40 ইন্টু 3, তাহলে কেটে দাও, তার মানে 33/4, তার মানে এবার যদি করো 4 8 32, আর এখানে তাহলে আমি যদি ভাগ করে দেখাই তোমাদেরকে 4 8 32, তার মানে 2 3 1 আর 1 4, তার মানে 8 ঘন্টা, আর 1 4 ইন্টু 60 করে দাও, তার মানে 4 15 60, তার মানে 8 ঘন্টা 15 মিনিট লেগে যাবে সময়। তাহলে দুজনে মিলে 110টা পাতা টাইপ করতে কতক্ষণ সময় লাগবে না 8 ঘন্টা 15 মিনিট। ওকে, তাহলে 8 ঘন্টা 15 মিনিট হয়ে যাবে এই অঙ্কটা রাইট অ্যান্সার। ওকে বন্ধুরা, চলো নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই। দেখো বন্ধুরা 4 দাগের অঙ্কটা কি বলেছে, একটি খেলনা গাড়ির ব্যাস 14 সেমি, গাড়ির চাকাটি 15 পাক ঘুরলে কতটা দূরত্ব অতিক্রম করবে। বন্ধুরা এটা তোমরা ফর্মুলা দিয়ে করতে পারো, এমনি সূত্র। ফর্মুলাটা আমি একবার লিখে দিই, ডি ইকুয়াল টু 2πr/n। ডি মানে এখানে হচ্ছে দূরত্ব, পায়ের মান তো জানো 22/7, আর মানে হচ্ছে ব্যাসার্ধ অর্থাৎ চাকা বা যে জিনিসটা বলবে সেটা, আর এন মানে কতগুলো পাক সংখ্যা। ঠিক আছে, যেটা না হোক যেটা তোমার পরীক্ষায় দেওয়া থাকবে কোনটা চেয়েছে। এবার এখানে দেখো কি বলেছে কতটা দূরত্ব অতিক্রম করবে, তাহলে আমার ব্যাসার্ধ চেয়েছে মানে লাগবে অঙ্কটা করতে, কিন্তু তোমার অঙ্কে দেওয়া আছে কি ব্যাস, তাহলে ব্যাস কত দেওয়া আছে 14 সেমি, তাহলে ব্যাস থেকে ব্যাসার্ধ বার করতে গেলে আমাদেরকে কি হয় 14/2 করতে হয়, তার মানে 7 সেমি হয়ে গেল কি ব্যাসার্ধ। তাহলে এবার ফর্মুলায় ফেলে দাও, তার মানে দূরত্ব সমান আমি পেয়ে যাব কি 2πrn, তার মানে 2 পায়ের মান যদি বসায় তার মানে 22/7, আর এর মান পেয়ে গেছি 7, আর এন বলেছে কতগুলো পাক খেয়েছে না 15টি পাক, তাহলে 7 7 কেটে দাও, তাহলে 15 দুগুণে 30, আর যদি 30কে 22 দিয়ে গুণ 3 22 66, অর্থাৎ 660 সেন্টিমিটার আর কি। ঠিক আছে, তাহলে 660 সেন্টিমিটার চাকাটা অতিক্রম করেছে। ঠিক আছে,
তাহলে এখানে 660 হয়ে গেল বন্ধুরা কি রাইট অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক দেখে নিই। দেখো বন্ধুরা 5 থেকে অঙ্কটা কি বলেছে, বলেছে একটি স্টিমার স্রোতের প্রতিকূলে 10 কিমি গিয়ে ফিরে আসতে 50 মিনিট সময় নেয়। যদি স্রোতের বেগ 5 কিমি পার ঘন্টা হয় তাহলে স্থির জলে স্টিমারের বেগ কত কিমি পার ঘন্টাতে প্রকাশ করতে হবে তোমার। বন্ধুরা এই অঙ্কগুলোকে আমি ডিএসইউ মেথডে তোমাদেরকে আগে করিয়েছি, যদি না দেখে থাকো তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন আছে, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। তো দেখো চলো এই অঙ্কটা করা যাক। তাহলে এই অঙ্কটা করার জন্য তোমাকে একটা জেনারেল ফর্মুলা সকলকেই জানতে হয়, তা সেটা কি না ভি সমান ডি বাই টি, অর্থাৎ এখানে ভি হচ্ছে বেগ, ভিটা বেগ, ডি সমান হচ্ছে দূরত্ব, আর টি সমান হচ্ছে সময়। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে টিটা দেওয়া আছে, তাহলে টি সমান ডি বাই ভি ধরে নেব। এবার আমরা যদি ইন জেনারেল আমরা কি করি, ফর্মুলা লিখে নিই কি না ডি এস ইউ, এটা আমরা ফর্মুলা লিখি। এই অঙ্কটার ক্ষেত্রে আমাদেরকে কি এস এর মানটা বার করতে হবে, তাহলে আমি এসটা এক্স ধরে নিলাম। সামনে স্রোতের বেগ কত দিয়ে দিচ্ছে 5, তার মানে ইউ এর মান কত আসবে এক্স মাইনাস 5, কারণ প্রতিকূলের বেগ কি হয় সবসময়ের জন্য কম হয়, আর অনুকূলের বেগ কি হয় বেশি হয়, তার মানে এক্স প্লাস 5। ঠিক আছে, এটা হলো স্রোতের অনুকূল আর প্রতিকূলের বেগের ব্যাপারটা। এবার এখান থেকে যদি আমরা পেন একটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের টাইম কত লেগেছে বলেছে 50 মিনিট, তার মানে কি বলেছে সূত্র, তার 10 বাই আমার যেতে হবে কত 10 কিমি, ভালো করে বুঝবে 10 কিমি যেতে হবে 10 কিমি আসবে, তার মানে দূরত্বটা আমার কত 10, তাহলে 10 বাই একবার হবে এক্স প্লাস 5 প্লাস 10 বাই হবে, কারণ আমি যাবো আর আসবো এক্স মাইনাস 5, এটা সমান হচ্ছে 50 মিনিট। এটা তোমায় ক্যালকুলেশন করে বার করতে হবে। ঠিক আছে বন্ধুরা, এবার এখানে 50 যেটা আছে এটা 50টা মিটারে আছে, 50টা কিসে আছে মিনিটে আছে, সরি বন্ধুরা মিনিটে আছে, তাহলে এটা ঘন্টায় নিয়ে গেলে 50/60 করতে হবে। এই অঙ্কগুলোকে করার জন্য তুমি প্লেন অ্যান্সারতে চলে যাও। তাহলে আমি প্রথম অ্যান্সার ধরবো কোনটা, আমি ধরলাম যে অপশান বিটা যেটা আছে 25, তাহলে 25 যদি থাকে তার মানে 10, আর এখানে এক্স প্লাস 5, তাহলে 25 প্লাস 5 মানে কত আসবে 30, প্লাস 10 বাই 25 মাইনাস 5 মানে কত আসবে 20, তাহলে 25 মানে তাহলে 20 আর 30-এর লসাগু কত আসবে 60, তার মানে 30 দুগুণে 60, তার মানে 10 দুগুণে 20, আর 20 মানে 3 20 60, মানে 3 10 30। দেখো বন্ধুরা 50/60 চলে এসেছে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম না এক্স এর মান পেয়ে গেলাম কত 25 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে স্থির জলে বেগ কত পেয়ে গেলাম আমরা 25 কিমি পার ঘন্টা, তার মানে 25 কিমি পার ঘন্টা হয়ে যাবে এই অঙ্কটা রাইট অ্যান্সার। ওকে বন্ধুরা, তোমরা এই অঙ্কগুলো সব এইভাবে সলভ করতে পারবে, কোনো অসুবিধা হবে না। ওকে, চলো নেক্সট অঙ্ক আমরা দেখে নিই। দেখো বন্ধুরা পরের অঙ্কটা কিন্তু বীজগণিতের অঙ্ক। এখন ডাব্লিউবিপিতেও কিন্তু বীজগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি সব থেকেই অঙ্ক আসছে, তাই তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু করতে হবে। ওকে, তাহলে দেখো অঙ্কটা কি বলেছে, বলেছে পি ইকুয়াল টু 101 হলে কিউব রুট অফ পি ইন্টু পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 3 ব্র্যাকেটের মধ্যে -1 বাইরে, এটার মান কত তোমায় চেয়েছে। তাহলে একটা জিনিস তুমি খেয়াল করো, তোমার কাজ এখানে, তাহলে কিউব রুট অফ যা আছে রেখে দাও, পি দিয়ে সব কটাকে গুণ করো, তার মানে পি কিউব মাইনাস 3p স্কোয়ার প্লাস 3p মাইনাস 1, এটা রুটের মধ্যে এলো। এবার দেখো বন্ধুরা এটা হচ্ছে এ প্লাস এই সরি বন্ধুরা এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা। হোল কিউবের ফর্মুলা কি এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে সেই অনুযায়ী সাজাবো, দেখো আমি তোমার সাজিয়ে দেখাচ্ছি কীভাবে। তাহলে পি কিউব মাইনাস 3 ইন্টু পি তার স্কোয়ার ইন্টু 1 প্লাস 3p ইন্টু 1 তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল কিউব, কারণ 1 এর কিউব মানে 1। তাহলে এখান থেকে আমি কি পেয়ে গেলাম, ওখান থেকে আমি পেয়ে গেলাম কিউব রুট অফ পি মাইনাস 1 তার হোল কিউব। তাহলে এবার তোমরা যদি সূচকের চ্যাপ্টার করে থাকো তাহলে সেখানে সূচকের চ্যাপ্টারে আমি কি দেখিয়েছিলাম যে কিউব যেটা আছে এটাকে আমি কি লিখতে পারি পি মাইনাস 1 তার হোল কিউব ইন্টু এই কিউবটা উঠে গেলে 1/3 কেটে যাবে। ঠিক আছে, এবার দেখো পি এর মান কত দিয়ে দিয়েছিল, পি এর মান দিয়েছিল 101, তার থেকে 1 বিয়োগ করে দাও, তার মানে 100 হয়ে যাবে এই অঙ্কটা রাইট অ্যান্সার। ওকে বন্ধুরা, তোমরা যদি বুঝতে না পারো আর একবার ভিডিওটা পজ করে ভালো করে দেখে নাও, এই ফর্মুলাগুলো তোমাদেরকে কিন্তু মুখস্থ করতে হবে। বীজগাণিতিক সূত্রাবলী যে চ্যাপ্টারটা এটা সেই চ্যাপ্টারের অঙ্ক। ওকে, চলো নেক্সট অঙ্ক আমরা দেখে নিই। দেখো বন্ধুরা পরের অঙ্কটা কি বলেছি, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 411 বন্ধুরা 411 684 821 ভাগ করলে 3 4 5 ভাগশেষ থাকবে, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে। তাহলে দেখো সংখ্যাগুলো কি কি বলে দিয়েছে 411
সরি বন্ধুরা 411, 684 আর কত বলেছে না 821, এই তিনটে সংখ্যা বলেছে। এই তিনটে সংখ্যাকে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে কত কত ভাগশেষ হবে 3, 4, 5। তাহলে আমরা প্রথমে 3 এর থেকে কমাবো, 4 এর থেকে কমাবো আর 5 এর থেকে কমাবো। তাহলে 411 থেকে যদি 3 কমিয়ে দিই আমরা কত পাবো 408। 684 থেকে যদি আমরা 4 কমিয়ে দিই তার মানে কত পাবো 680। আর 821 থেকে যদি আমরা 5 কমিয়ে দিই তার মানে কত পাবো 816। এবার দেখো বন্ধুরা গসাগু আমরা কিভাবে বার করব, কারণ বৃহত্তম সংখ্যা বলেছে তাই জন্য আমরা কি করব, এই যে সংখ্যা তিনটে এসে 408, 680, 816 এদের গসাগু নির্ণয় করব। কিন্তু বন্ধুরা গসাগু কিভাবে নির্ণয় করব দেখো, দেখে নাও এখানে ভালো করে। 408, 680, 816 এদের গসাগু আমরা এইভাবে নির্ণয় করব, এদের দুজনের গ্যাপ দেখব 816। তাহলে 408 আর 680 এদের দুজনের মধ্যে গ্যাপ কত 272, বিয়োগ করে দেখো। আচ্ছা 680 আর 816 এদের গ্যাপ কত 6 আর 3, তার মানে 136। এবার 272 থেকে 136 এর গ্যাপ দেখো কত না 136। তাহলে এদের গসাগু আমরা কত পেয়ে গেলাম 136 হয়ে যাবে তোমার গসাগু। এই 408, 680, 816 গসাগু 136। তার মানে এই অঙ্কটার উত্তর হয়ে যাবে কত 136, কারণ কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে বলেছে। তাহলে 136 হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে বন্ধুরা, যদি তোমরা গসাগু লসাগুর চ্যাপ্টার বুঝতে অসুবিধা থেকে থাকো তোমরা ভিডিও কমেন্ট করো, আমি কিন্তু নতুন করে একটা ভিডিও বানিয়ে দেবো। ওকে চলো নেক্সট অঙ্ক আমরা দেখে নিই। দেখো বন্ধুরা অঙ্কটা কি বলেছে, একটি পরীক্ষায় 34% ফেল করে, অঙ্কে 42% ফেল করে, ইংরেজিতে 20% ফেল করে উভয় বিষয়ে পাশের শতকরা হার কত এটা তোমার চেয়েছে। বন্ধুরা এই অঙ্কটা শতকরার অঙ্ক, শতকরা চ্যাপ্টারে তোমরা এটা ভেন ডায়াগ্রাম দিয়ে কেউ সলভ করো, কেউ 100 থেকে বিয়োগ করে সলভ করো, কেউ উভয় পাস করে। আমি আজকে একটা তোমাদেরকে প্যাটার্ন দেখাচ্ছি, দেখো এটা। দেখো প্রথমে কি বলেছে যে 34% অঙ্কে ফেল করে, তখন 34% লিখে নাও। আচ্ছা আর একটা বিষয় কত না 42%, তাহলে 42% লিখে নাও। আর উভয় বিষয়ে কত বলেছে, উভয় বিষয় হচ্ছে 20%। বন্ধুরা ভেবো না এটা অ্যালিগেশন লাগাচ্ছি, অ্যালিগেশন না, দেখো শেষ পর্যন্ত 20%। এবার দেখো 34 আর 42 এই সংখ্যা দুটো 50-এর নিচে, তাহলে আমি এদের মাথায় 50 লিখে নেব। তাহলে 50 থেকে যদি আমরা 34 বিয়োগ করি কত পাবো না 16 পাবো। দেখো বন্ধু 6 আর 4 5 মানে 16। আর 50 থেকে যদি 42 বিয়োগ করি তার মানে কত পাবো 8 পাবো। ব্যাস এই তিনটে পার্সেন্টেজকে যোগ করলাম, তার মানে কত পেলাম আমরা 8 আর 6 14 অর্থাৎ 24 20 44। ঠিক আছে, তার মানে 44% হয়ে যাবে এই অঙ্কটার রাইট অ্যান্সার। ওকে বন্ধুরা ঠিক আছে, কি করলাম ভালো করে আরেকবার বলে দিচ্ছি। 34 42 এগুলো দেখো 50-এর কম আছে তাই জন্য আমরা উপরে 50 লিখবো। যদি এখানে 50-এর উপরে একটা 50-এর নিচে একটা থাকতো তাহলে তোমরা উপরে 100 লিখে নিয়ে জাস্ট এইভাবে বিয়োগ করে যোগ করে দিলে অঙ্কটার মধ্যে উত্তর পেরিয়ে যায়। ঠিক আছে, তো চলো বন্ধুরা পরের অঙ্কটা আমরা দেখে নিই। দেখো বন্ধুরা নেক্সট অঙ্কটা কি বলেছে, কোনো পরীক্ষায় একটি বিষয়ে 900 নাম্বারের মধ্যে 72% পায় এবং অপর বিষয়ে 700-র মধ্যে 80% পায়, তাহলে দুটি বিষয় মিলিয়ে মোট কত পার্সেন্ট পেয়েছে সে। বন্ধুরা অঙ্কটা কিন্তু খুব সোজা অঙ্ক, এটা সবাই করতে পারবে, কিন্তু এর ক্যালকুলেশনটা দেখো কিভাবে করবে। দেখো প্রথমে কি বলেছে যে 900-র মধ্যে সে 72% পেয়েছে, 900-র মধ্যে সে 72% পেয়েছে। তাহলে তুমি এই 900-র 72% মানে কি 72 × 9/100 করবে, দরকার নেই। 72%টাকে তুমি কি করতে পারো 70 + 2, তার মানে 72%। তাহলে 900-র 70% মানে কত লিখবে 630 প্লাস 900-র 2% মানে 18, তার মানে 648। ঠিক আছে, তাহলে 900-র 72% পেয়ে গেলে তুমি 648। নেক্সট কি বলেছে যে 700-র 80%, তাহলে 700-র 80% বলেছে, তাহলে 700-র 80% মানে কত না 560, 27 56 560 যোগ করে দাও, 8 6 4 10 0 হাতে 1 6 5 11 11 12, তার মানে 1208 পেয়েছে সে টোটাল। এবার তোমায় বলেছে যে দুটি বিষয় মিলিয়ে মোট কত পার্সেন্ট পেয়েছে, তাহলে দুটি বিষয় মিলিয়ে সে 1208 পেয়েছে। তাহলে এই 1208 সে দুটি বিষয় মিলিয়ে পেয়েছে, আর দুটি বিষয়ে মোট কত ছিল 900 + 700 × 100, তার মানে কত পাবো তোমার 1208 / 1600 × 100। তাহলে এটা কেটে দাও, তার মানে কত আসবে 700 আরো মানে 75.5% হয়ে যাবে এই অঙ্কটার রাইট অ্যান্সার। ওকে, তার মানে কত পার্সেন্ট হবে না 75.5%। তাহলে সঠিক উত্তর কত 75.5%। চলো নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই।
দেখো বন্ধুরা, এই অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি 10% লাভে একটি টেবিল বিক্রি করেন যদি সে 5% কম দাম বন্ধুরা, এক ব্যক্তি 10% লাভে একটি টেবিল বিক্রি করেন যদি সে 5% কম দামে কিনতো এবং 80 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে তার 20% লাভ হতো। এই জায়গাটা একটুখানি ভালো করে, 5% কম দামে কিনতো এবং 80 টাকা বেশিতে সে বিক্রি করতো, তাহলে তার 20% লাভ হতো। তাহলে আমি যদি প্রথমে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য আমি লিখে নিলাম, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, সে প্রথমে কত পার্সেন্ট লাভ করতে চাইছে, 10%। তাহলে 10% লাভ করা মানে কত দাম পেলাম, 110 টাকা, ঠিক আছে। তাহলে প্রথমে ক্রয় মূল্য পেলাম 110 টাকা। পরে কি বলছে দেখো, সে 5% কম দামে কিনতো, তাহলে 5% কম, তাহলে 100-র 5% মানে এখন ক্রয় মূল্য কত হবে, 95 টাকা। পরের লাইনে বলছে দেখো, তাহলে তার কত পার্সেন্ট আবার লাভ হতো, 20%। তাহলে 95-এর উপর 20% মানে কত, 20% মানে কত হয়, 1/5। 20% মানে কত, 1/5। তাহলে 95 ইন্টু 1/5 মানে 5 19 95, ঠিক আছে। তাহলে 95 প্লাস 19, তাহলে এখানে কত আসবে, 95 প্লাস 19। কারণ কি বলেছে, সে 20% লাভ করতো, তার মানে 95 টাকা যদি ক্রয় মূল্য থেকে থাকে, এখন আরও 19 টাকা, তার মানে কত আসছে, যোগ করলে 9 5 14 4 হাতে 1, 9 10 আর 1 11, তার মানে 114 টাকা এলো। তাহলে আগে সে যদি বিক্রি করতো 110 টাকায় বিক্রি করতো, এখন সে করছে 114 টাকায়, তার মানে ক টাকা বেড়ে গেছে, 4 টাকা। তাহলে এই 4 টাকা মানে অঙ্কে কত টাকা বলা আছে, 80 টাকা সে লাভ করতো। তাহলে 100 কত হবে, 4-এর কত গুণ 80, 20 গুণ, তাহলে 100-র 20 গুণ করে দাও 2000, তাহলে 2000 টাকা হয়ে যাবে এই অঙ্কটার রাইট অ্যান্সার, ঠিক আছে। ভালো করে এই জায়গাটা তোমরা একটু বুঝে নাও, যে বলছে 5% কম দাম করতো, তাহলে 100-র 5% মানে কত হবে, কম হবে, তার মানে 95 টাকা হবে। পরে বলছে সে 20% আবার লাভ করতো, তাহলে 95-এর যদি 20% বার করি তাহলে কত আসবে, 19 টাকা। তাহলে 95 প্লাস 19 মানে 114 টাকা হয়ে যাবে তার বিক্রয় মূল্য এখনকার। তাহলে আগে 110 টাকা যদি থাকে, এখন 114 টাকা হয়েছে, তার মানে বেড়ে গেছে 4 টাকা। এই 4 টাকা মানে অঙ্কে হচ্ছে 80 টাকা, তাহলে 100 সমান কত হবে, 2000 টাকা হয়ে যাবে এই অঙ্কটার রাইট অ্যান্সার। ওকে বন্ধুরা, চলো নেক্সট অঙ্ক আমরা দেখে নিই। দেখো বন্ধুরা, পরের অঙ্কটা কি বলেছে, 2/3 ইন্টু এ সমান বি এর 50% সমান সি এর 2.5 হলে a/b/c সমান কত। অতীব সোজা অঙ্ক। 2/3 অফ এ ইন্টু এ লিখে দিলাম, বি এর 50%, বি ইন্টু 50% মানে 50/100 সমান বলে দিয়েছে সি এর 2. তাহলে সি ইন্টু 2.5। তাহলে পরের লাইনে আমি লিখলাম a ইন্টু 2/3 সমান 50 দিয়ে 100-কে কাটলে আসবে 2 মানে হাফ, ইন্টু বি সমান সি ইন্টু 25/1 ঘর তুললে 10, তার মানে 5 5 25 আর 5 2 10, তার মানে 5/2, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা, আমি আরেকটা লাইন তোমাদের জন্য লিখছি, 2/3 ইন্টু এ সমান 1/2 ইন্টু বি সমান 5/2 ইন্টু সি। এবার তোমায় বলেছে a/b/c কিভাবে তুমি বার করবে দেখো খালি। তাহলে দেখো, উপরের যদি লসাগু করো 2 1 আর 5-এর এলসিএম যদি আমরা বার করি, তাহলে কত পাবো আমরা, 10। সেই যে 10টা বেরোলো, সেই 10 দিয়ে তলায় গুণ করো সব কটার সঙ্গে, তলায় ভালো করে খেয়াল, উপরের গুলোর লসাগু বার করে তলায় গুণ করলে, তাহলে 2 দিয়ে 10-কে কাটলে 5, 1 দিয়ে 10-কে কাটা যাবে না, 5 দিয়ে কাটলে 2, তাহলে এবার গুণ করো, 3 5 15, 10 দুগুণে 20 আর 2 দুগুণে 4, তাহলে 15:20:4 হয়ে গেল এই অঙ্কটার রাইট অ্যান্সার, ঠিক আছে। বুঝতে পারলে, না পারলে আরেকবার দেখো। আমি প্রথমে বলেছি 2/3 এখানে করেছি, 2 1 আর 5 যেটা ছিল তাদের লসাগু কত পেয়েছি, 10। সেই 10টা দিয়ে প্রত্যেকটা তলার সঙ্গে অর্থাৎ হরের সঙ্গে আমি গুণ করেছি, দিয়ে কাটাকাটি করে আমার এসেছে 15:20:4। ওকে, চলো নেক্সট অঙ্কটা আমরা দেখি। দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে, বার্ষিক কত পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে 2 বছরে কোনো আসল সুদে আসলে 2.25 গুণ হবে। বন্ধুরা, যদি তোমরা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক এখনো পর্যন্ত আমার চ্যানেলে না দেখে থাকো, তোমরা কিন্তু তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে বা চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এবং আমি যেভাবে চক্রবৃদ্ধি সুদ করিয়েছি, সেখানে কোনো রকম সূত্র বা কোনো রকম এক্স ছাড়া তোমরা কিন্তু অবশ্যই দেখে নাও, কারণ খুব সহজেই তোমরা কিন্তু চক্রবৃদ্ধি সুদটা বার করতে পারবে। ওকে, চলো এই অঙ্কটা আমরা করে নিই। তাহলে এখানে বলেছে কি, যে সুদে আসলে আসলের 2.25 গুণ হবে। তাহলে আসল প্রথমে আমি তাহলে লিখে নিই, এখানে সুদ আসল, আর এখানে লিখে নিই আসল, ঠিক আছে। তাহলে সুদ আসল আর আসল আমি লিখে নিলাম, একটু সরিয়ে নিই। তাহলে আসল যদি আমি 100 টাকা ধরি, এর 2.25 গুণ কত আসবে, 225,
এটা কত বছরে না 2 ইয়ার্সে। বন্ধুরা 2 ইয়ার্সে যখন তোমায় বার করতে দেবে তখন তুমি কি করবে না জাস্ট এর রুট করে দেবে, মানে এখানে 2 থাকবে। যদি তোমার এটা 3 বছর বলে দিত তাহলে আমি এখানে 3 লিখতাম। তাহলে 225-এর যদি তুমি রুট করো তাহলে 1 বছরে কত পাবে না 15, কারণ 225-এর বর্গ করলে 15 পাওয়া যায়, আর 100-এর বর্গ করলে কত পাওয়া যায় 10। তাহলে 1 ইয়ারে আমরা কত পেয়ে গেলাম 15 আর 10। ঠিক আছে, এবার তোমায় চেয়েছে কি যে কত পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হার। তাহলে দেখো 15 থেকে 10 গ্যাপটা কত 5, তাহলে এই 5/10 ইন্টু 100, কারণ প্রথমে ছিল আসলটা কত 10, তাহলে 5/10 ইন্টু 100, তাহলে 100 দিয়ে 10কে কাটলে 10, অর্থাৎ 50% হয়ে যাবে এই অঙ্কটা রাইট অ্যান্সার। ওকে বন্ধুরা, যদি এইখানটা হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, কি বলেছে 2 বছরে, তাহলে যখন 2 বলবে তখন আমি এটাকে স্কোয়ার করব। যদি 3 বলতো, সরি বন্ধুরা এটা 3 লিখে ফেলেছি আমি, যদি 3 বলতো তাহলে আমি এখানে 3 লিখতাম, 4 বললে 4 লিখতাম। ঠিক আছে, তাহলে যেহেতু আমাকে 2 বছর বলেছে তাহলে 2 বছরে মানে রুট করে দেবো খালি, তাহলে 50% হয়ে যাবে এই অঙ্কটার রাইট অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক আমরা দেখে নিই। দেখো বন্ধুরা নেক্সট অঙ্কটা বলেছে 3 জন লোক অথবা 5 জন মহিলা একটি কাজ করে 12 দিনে, 6 জন লোক ও 5 জন মহিলা কত দিনে কাজটি শেষ করতে পারবে। তাহলে 3 জন লোক অথবা, তোমরা ভালো করে জেনে নাও যে অথবা যেখানে দেওয়া থাকে সেখানে আমরা কি লিখি সমান, অথবা দেওয়া থাকলে সমান। ঠিক আছে, ও দেওয়া থাকলে আমরা কি লিখি না যোগ চিহ্ন। ঠিক আছে, তাহলে অথবা মানে কি আমি 3 জন ম্যান অথবা 5 জন ওম্যান কাজটা কত দিনে করে বলেছে 12 দিনে, তাহলে আমি পাশে খালি ইন্টু 12 বসিয়ে দেবো। তোমরা বসাতেও পারো নাও পারো, কারণ 12 এমনি ক্যান্সেল হয়ে যাবে। তাহলে একজন ম্যান যদি আমি বার করি তার মানে এই 3টা এখানে 5-এর তলায় চলে আসবে। তাহলে একজন ম্যান সমান আমি কি পেয়ে গেলাম 5-এর 3 জন ওম্যান। ঠিক আছে, তাহলে একজন ম্যান সমান 5-এর 3 জন ওম্যান। তোমার বার করতে কি বলেছে যে 6 জন ম্যান প্লাস 5 জন ওম্যান কাজটা কত দিনে করবে। তাহলে 6 জন ম্যান মানে কত হবে, কারণ একজন ম্যান মানে আমি 5-এর 3 পেয়ে গেছি ওম্যান, তাহলে 5-এর 3 ওম্যান বসিয়ে দাও প্লাস 5 জন ওম্যান। তাহলে 3 দিয়ে তুমি যদি 6কে কাটো কত আসবে 2 আর এখানে 5। তাহলে এবার যদি আমি যোগ করি 5 দুগুণে 10 জন ওম্যান প্লাস 5 জন ওম্যান, তার মানে কতজন ওম্যান পেয়ে যাবো আমি 15 জন ওম্যান। ঠিক আছে, তাহলে আমি কত পেলাম না 15 জন ওম্যান। এবার দেখো বন্ধুরা আমি সমস্তটাকে ওম্যানে কনভার্ট করে নিয়েছি, তাহলে আমি ওম্যানেই অঙ্কটা করব। তাহলে আমার প্রথমে কি বলেছিল যে 3 জন লোক অথবা 5 জন মহিলা একটি কাজ করে 12 দিনে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে 5 জন মহিলা কাজটা কত দিনে করছে 12 দিনে, তাহলে আমার 15 জন ওম্যান এসছে, তাহলে 15 জন ওম্যান কাজটা কত দিনে করবে 5 3 15 3 4 12, অর্থাৎ কত দিনে কাজটা করবে না 4 দিনে কাজটি কমপ্লিট করে দেবে। ঠিক আছে, ওকে বন্ধুরা তোমরা এই অঙ্কগুলো ঠিক এইভাবেই সলভ করবে, এগুলো খুব তাড়াতাড়ি এসে যাবে। ঠিক আছে, চলো তোমরা যদি সময় কার্যর অঙ্ক এখনো না দেখে থাকো তোমরা চ্যানেলে গিয়েও কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই। দেখো না নেক্সট অঙ্কটা কি বলেছে, একটি মূলধন সরল সুদে 7 বছরের দ্বিগুণ হয়, কত বছরে সেটা 4 গুণ হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মূলধন 7 বছর সরল সুদে 7 বছরের দ্বিগুণ হয়। এই অঙ্কটা করার জন্য তোমরা জাস্ট এই টেবিলটা খালি লিখে নেবে একটু, এটা প্রথম অসুবিধা হবে, পরে কোনো অসুবিধা আর হবে না। তাহলে সুদ আসল প্রথমে লিখে নেবে, তারপরে লিখবে আসল, তারপরে লিখবে সুদ, আর তারপরে লিখবে বছর। ঠিক আছে, সুদ আসল, আসল সুদ আর বছর। আসল আমি সব সময়ের জন্য 1 টাকা ধরে নেবো, মানে 1 ধরে নেবো। তাহলে আসল যদি 1 হয় প্রথম বছরে কি বলেছে মানে 7 বছরে কত গুণ হবে বলেছে দ্বিগুণ হবে। তাহলে 7 বছরে আসল যদি 1 টাকা হয় সেটা হয়ে যাবে ক টাকা দ্বিগুণ, অর্থাৎ 2 টাকা। তাহলে 2 টাকা যদি সুদ প্লাস আসল হয়, আসল যদি 1 টাকা হয় তাহলে সুদ ক টাকা হবে 1 টাকা। ভালো করে বোঝো, 2 টাকা হচ্ছে সুদ প্লাস আসল আর 1 টাকা হলো আসল। তাহলে সুদ আসল থেকে তুমি যদি আসল বাদ দিয়ে দাও তাহলে সুদ পেয়ে যাবে, তার মানে 1 টাকা সুদ পেয়ে গেলাম। দ্বিতীয় বছরে আসল তো আমার সেই একই, কিন্তু আমাকে কি বলেছে কত গুণ হবে বলেছে না 4 গুণ। তাহলে কত গুণ হবে না 4 গুণ হবে। তাহলে 4 টাকা যদি সুদ প্লাস আসল হয় তাহলে শুধু সুদটা কত হবে 3। তাহলে এবার যেহেতু সরল সুদ তাহলে 1-এর কত গুণ 3 গুণ, তাহলে 7-এর 3 গুণ করে দাও, তার মানে 21, অর্থাৎ 21 বছরে টাকাটা কি হয়ে যাবে 4 গুণ হয়ে যাবে। ওকে বন্ধুরা তোমরা প্রথমে টেবিলটা লিখে নেবে আর এইভাবে অঙ্কগুলো সলভ করতে থাকবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক আমরা দেখে নিই। দেখো বন্ধুরা কি বলেছে, একটি ট্রেন 15 সেকেন্ডে একটি পোল ও 100 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে 25 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত। তাহলে বন্ধুরা প্রথমে আগে কনসেপ্টটা ক্লিয়ার করো যে এই ট্রেন যখন কোনো পোলকে কোনো খুঁটিকে কোনো ব্যক্তিকে অতিক্রম করে তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে।
তাহলে এখানে বলেছে 15 সেকেন্ডে ট্রেনটা কি মানে 15 সেকেন্ডে ট্রেনটা কি করছে না পোলকে অতিক্রম করছে। ঠিক আছে, 15 সেকেন্ডে সে ট্রেনটা পোলকে অতিক্রম করছে। আর কি বলেছে 25 সেকেন্ডে ট্রেনটা কি করছে না একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, এই 100 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। 25 সেকেন্ডে 100 মিটার প্ল্যাটফর্ম, ঠিক আছে, প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। এবার একটা জিনিস তুমি ভালো করে খেয়াল করো, এখানে যে এই যে সময়ের যে গ্যাপটা, এই সময়ের গ্যাপটা কত, ট্রেনের গ্যাপ নয় কিন্তু, এখানে যে এই 100 মিটার প্ল্যাটফর্মটাকে সে 25 সেকেন্ড অতিক্রম করছে। তাহলে এই 25 সেকেন্ড আর 15 সেকেন্ড এই গ্যাপটা কত আসবে 10 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এবার দেখো ওখানে বলেছিল যে কত মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্মকে অতিক্রম করছে না 100 মিটার। তাহলে আমি স্পিড অফ ট্রেন যদি বলি বা ট্রেনের বেগ যদি আমি বার করি, তাহলে এটা থেকে আমরা কি পেয়ে যাবো যে ট্রেনের বেগ হচ্ছে কত 100/10 অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড, এটা হয়ে যাবে ট্রেনের বেগ। তোমায় চেয়েছে ট্রেনটার দৈর্ঘ্য কত, তাহলে এবার তুমি একটা জিনিস প্রথমে খেয়াল করো, ট্রেনের দৈর্ঘ্য তুমি কিভাবে বার করবে। কারণ আমরা জানি ট্রেন যখন কোনো পোলকে অতিক্রম করে, আমি আগেই বললাম যে পোলকে অতিক্রম করলে ট্রেন শুধু তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। এবার আমরা যদি ভি সমান ডি/টি করি, তাহলে এখান থেকে আমাকে দূরত্ব বার করতে হবে, তার মানে ভি ইন্টু টি করে দেবো। ঠিক আছে, তার মানে কারণ আমার এখানে ডি চাই, তার মানে ডি সমান ভি ইন্টু টি। তাহলে বেগ কত বলেছে 10 মিটার, আর ট্রেনটার সময় কত লেগেছে বলেছে না 15 সেকেন্ড। তাহলে 15×10 = 150 মিটার হয়ে যাবে ট্রেনটার দৈর্ঘ্য। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত পেয়ে গেলাম 150 মিটার। ওকে বন্ধুরা, তো বন্ধুরা আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হলো। আমরা পরের দিন আবার কিছু নতুন ধরনের নতুন টাইপের অঙ্ক নিয়ে দেখা হবে। তোমরা কিন্তু মন দিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করো, কারণ পরীক্ষা আগত। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস এখানে টাটা করবো। অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমি এই ধরনের আরো অঙ্ক তোমাদের জন্য নিয়ে আসবো খুব ইজি ওয়েতে এবং ইজি ট্রিক্সে। ওকে, টাটা, গুড বাই।